ভারত ও পাকিস্তানের সংঘাত যখন জাতিসংঘে প্রতিনিয়ত চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, ঠিক তখনই ভারতে এমন কিছু কর্মকাণ্ড ঘটছে যা কিন্তু ভারতের যে সুরক্ষা, সেই সুরক্ষাকে বড়সড় সংশয়ের মধ্যে ফেলছে। আর এবার সরাসরি নাম জড়ালো বাংলার। শেষ এক সপ্তাহে অন্তত তিনটে এমন ঘটনা পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে হলো, যা পরিষ্কার করে দেয় যে তৃণমূল আমলে পশ্চিমবঙ্গ কিভাবে জাতীয় সুরক্ষার সঙ্গে বড়সড় থ্রেট হয়ে উঠেছিল। এবার ভারতীয় গোয়েন্দারা বাংলাতে এলেন এবং দুজন পাকিস্তানের গুপ্তচরকে কিন্তু হাতে নাতে পাকড়াও করলেন। শেষ এক সপ্তাহে এটি তিন নম্বর ঘটনা যেখানে সরাসরি ভারতের গোয়েন্দাদের পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে এই ধরনের তৎপরতা দেখা গেল। এক এক সপ্তাহ আগে একটি খবর আমাদের সামনে এসেছিল, সেখানেও একই কায়দায় ভারতের গোয়েন্দারা এক গুপ্তচরকে আটক করে। আর এবার দুজন গুপ্তচরকে কিন্তু আটক করা হলো পশ্চিম মেদিনীপুর থেকে। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এই পুরো বিষয়টায় সাহায্য করেছে এবং সিটের পক্ষ থেকে এবং স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর পিংলা থানা অন্তর্গত একটি জায়গা থেকে দুজন পাকিস্তানের গুপ্তচরকে আটক করা হয়। ফলে শেষ 15 বছর ধরে বাংলার পরিস্থিতি ক্রমশ যে ভয়াবহতায় ভরা, তা কিন্তু ফের একবার প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে এই সকল ঘটনাগুলোতে। এই দুই ব্যক্তি কি করতেন? এরা ভারতের সিম কার্ড কিনতেন এবং পাকিস্তানে বসে থাকা আইএসআই এর এজেন্টদের সেই সিম কার্ডের ওটিপি শেয়ার করতেন। এর ফলে ভারতের এই সিম কার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা যেত, কিন্তু সেই হোয়াটসঅ্যাপটা অপারেট করা হতো পাকিস্তান থেকে। অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না যে কেউ যদি পাকিস্তানে বসে ভারতের নাম্বারে হোয়াটসঅ্যাপ চালায় এবং সেই হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে ভারতেরই কোনো প্রান্তে বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন শেয়ার করে, তাহলে সেই ইনফরমেশন আসলে যে দেশের বাইরে পাচার করা হচ্ছে, সেই পুরো বিষয়টা কিন্তু ধোঁয়াশার মধ্যে পড়ে যায়। তদন্তকারী অফিসাররা বলছেন এই দুই ব্যক্তি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস খুলে গুপ্তচর বৃত্তি করত এবং এরা কিছু টাকার বিনিময়ে সেই ওটিপি পাকিস্তানে বসে থাকা আইএসআই এজেন্টদের কিন্তু সরবরাহ করত। একজনের নাম শেখ মুরসালিন, তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার অন্তর্গত একটি জায়গায় থাকেন, এবং দ্বিতীয় জনের নাম গৌতম খাড়া। এই দুই ব্যক্তি এক বড় সড়ো গুপ্তচরের নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছিল, যা কিন্তু গোয়েন্দারা কিন্তু ধরে ফেলে। এই ব্যক্তিরা যে একটি নির্দিষ্ট সিম নাম্বারকে অ্যাক্টিভেট করত, কিন্তু সেই সিম নাম্বার পাকিস্তান দ্বারা পরিচালিত করা হতো। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা হতো এবং প্রতি ওটিপি পিছু এরা 3000 থেকে 5000 টাকা চার্জ করত। এবার এরা যদি 10টি এরকম অ্যাকাউন্টকে অ্যাক্টিভেট করে পাকিস্তানের আইএসআই হ্যান্ডেলারের হাতে তুলে দেয়, তাহলেই পার ডে এরা 50,000 টাকা কিন্তু রোজগার করত এবং দেশের সুরক্ষা রীতিমতো ভয়াবহ জায়গায় কিন্তু ফেলতে সাহায্য করেছিল। এরা দিনের পর দিন একাধিক সেন্সিটিভ ইনফরমেশন, একাধিক ছবি, তা কিন্তু পাকিস্তানে সরবরাহ করেছে। এলাকায় যখন এই দুই ব্যক্তিকে নিয়ে খোঁজ খবর শুরু করা হয়, তখন দেখা যায় এরা বাড়ি বাড়ি গিয়ে মোবাইল কার্ডের সিম বিক্রি করত এবং বলা হচ্ছে এরা লাস্ট 3 বছরে 400টি সিম কার্ডকে এই ধরনের কাজে অ্যাক্টিভেট করেছে এবং বেসিক্যালি এরা মুসলিম মেজরিটি এলাকাকে টার্গেট করত, তা কিন্তু আজকে পত্রপত্রিকায় প্রকাশিত। অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী মানুষদের টার্গেট করে দেশদ্রোহিতার কাজে লাগাতো এই দুই ব্যক্তি, যারা পশ্চিমবাংলায় অবস্থিত পশ্চিম মেদিনীপুরের একটি জায়গা থেকে কালকে যাদেরকে ধরা হয়েছে। পুলিশ পরিষ্কার বলছেন এদের বিপক্ষে তথ্য প্রমাণ সাক্ষ্য সবকিছুই পাওয়া গেছে যে এরা ভারতে বসে কমিউনিকেশন করত ফরেন নম্বরসের, অর্থাৎ বিদেশিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখত। এদের বিপক্ষে ফরেনার্স অ্যাক্ট, টেলিগ্রাফ অ্যাক্ট, বিএনএস এর একাধিক ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। কিন্তু সব মিলিয়ে ভারতের যে গোয়েন্দারা, পশ্চিমবঙ্গের এসটিএফ একত্রে যে অপারেশন কালকে চালালো, তা কিন্তু গোটা দেশের কাছে রীতিমতো এক বিস্ময়। এবং ইম্পর্টেন্ট যেটা বিষয় হয়ে যাচ্ছে তা হলো এনআইএ বলুন, তদন্তকারী অফিসাররা বলুন, গোয়েন্দারা বলুন, সবারই কেন্দ্রবিন্দু মানে অপারেশনের কেন্দ্রবিন্দু এই মুহূর্তে বাংলা। এবং শেষ এক সপ্তাহে এই ধরনের ঘটনা যেভাবে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে আমাদের সামনে আসছে, তা প্রমাণ করে দেয় যে তৃণমূল আমলে
আমাদের রাজ্যের সুরক্ষা এবং গোয়েন্দা দপ্তরের যাবতীয় ব্যর্থতা কোন লেভেলে পৌঁছেছিল, যার জন্য ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে যারা এই ধরনের বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকেও ধরা সম্ভব হয়নি, যা এখন ধরা হচ্ছে। এক সপ্তাহ আগে রিয়াজ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার বিপক্ষে অভিযোগ ছিল খুব স্পেসিফিক। তিনিও সেন্সিটিভ ডাটা, মিলিটারি অপারেশন, একাধিক মুভমেন্ট, নিয়মিত ছবি ভিডিও করে পাকিস্তানে বসে থাকা আইএসআইকে পাঠাতো। তিনি সরাসরি পাকিস্তানে না পাঠিয়ে দুবাই মারফতও একাধিক তথ্য পাঠিয়েছে, সে খবরও আমাদের সামনে আসে। এর বদলে পাকিস্তান নাকি তাকে স্থায়ী নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তিনি এক পাকিস্তানিকে বিবাহ করেন, তার ছেলেদের নাগরিকত্ব পাকিস্তানি, অথচ তিনি দিনের পর দিন এই পশ্চিমবাংলাতে অবস্থান করছিলেন। কিন্তু অবস্থান করলেও তিনি মনে প্রাণে পাকিস্তানি এবং পশ্চিমবঙ্গে বসে ভারতের সেন্সিটিভ ইনফরমেশন আইএসআই অবধি পৌঁছে দিতেন কিছু টাকার বিনিময়ে। এবার সামগ্রিকভাবে 3,000 টাকা, 5,000 টাকা, এই টাকার অ্যামাউন্টটি অত্যন্ত ছোট হলেও এদের মননে আসলে যে অপরাধ মনস্কতা বরাবরই বীজটি বপন করা হয়েছিল, বরাবরই থেকে গেছে, তা কিন্তু এই ঘটনা প্রমাণ করছে। এবং সামগ্রিকভাবে পাকিস্তান যেভাবে কলকাতাকে কেন্দ্র করে বিভিন্ন পরিকল্পনা করছে, তাতে কিন্তু ভারতের গোয়েন্দাদেরও ঘুম উঠছে। একদিকে বাংলাদেশকে কাজে লাগিয়ে ক্রমাগত শিলিগুড়ি করিডর এবং চিকেন স্নেকে চাপ তৈরি করা, উত্তর পূর্ব ভারতকে অশান্ত করার একাধিক পরিকল্পনা, এবং বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাচ্ছি কাশ্মীরকে কাজে লাগিয়ে ভারতকে অশান্ত করা। এতদিন এগুলো আমরা শুনেছি, কিন্তু পশ্চিমবঙ্গকে টার্গেট করে একাধিক গুপ্তচরের প্ল্যান্টেশন আমরা বোধহয় শেষ এক সপ্তাহে যতবার শুনছি, তা কিন্তু এতদিন আমাদের কাছে অধরাই ছিল। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের সুরক্ষা অত্যন্ত সংকটজনক অবস্থায় যেতে পারত যদি এই ধরনের অপারেশনকে পশ্চিমবঙ্গের এসটিএফ ভারতের গোয়েন্দাদের সঙ্গে তৎপরতা না দেখিয়ে রুখতে পারতেন। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।